এ ভাই ঘর তো ভাই ঠিক করো ফাইল ঠিক করো এই আসতে রে ভাই ফাইল ফাইল একটা বাস দেন একটা বাস দেন বাস দেন বাস দেন এসব অথর্ব কাজ টাজ করে রাখছে। ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যানহোলের পানিগুলো ওনারে গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? এই স্থগিত না করে কেন পাল্টাই দিছে? এটা কি যৌক্তিক হইলো? বাচ্চাদের জন্য এটা ঠিক হইলো? হ্যাঁ, এটা তো মানে একটা অমানবিক হইছে। আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ পরীক্ষাটা স্থগিত হইলে কি এমন অশুদ্ধ হয়ে যাইতো, কি এমন ধ্বংস হয়ে যাইতো, না করে পরীক্ষার সেন্টার পাল্টাই দিছে। ফাইজলামি। আমি আপনাদের 3টা পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অন্যান্য জেলাতেও বন্যা হচ্ছে, কুমিল্লাতেও বন্যা হচ্ছে, কিন্তু কুমিল্লাতে স্থগিত করতেছে না, কারণ শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি 2বার সেন্সলেস হয়ে পড়ছি। এরপরে এমসিকিউর কথা যায়, এমসিকিউ কোশ্চেন যে স্টুডেন্টগুলো বুয়েট এক্সপিরিয়েন্স 90+ আশা করে, ওরা এখন পাস নিয়ে চিন্তা করতেছে। কুমিল্লার মধ্যে সিবিসি হচ্ছে বেস্ট একটা কলেজ, এখন সিবিসির স্টুডেন্ট যদি পাস নিয়ে চিন্তা করে তাহলে কোশ্চেন কেমন হয়েছে জানার কথা। দেন হচ্ছে আমাদেরকে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে, কিন্তু আমাদের কোশ্চেন হার্ড করছে এমসিকিউ, ওরা কি আমাদেরকে এমসিকিউতে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে, তাহলে ওরা আমাদের সিকিউতে কেন দিছে টাইম? এরপরে একটা স্টুডেন্ট যে সেন্সলেস হয়ে গেছে, আমি যে ক্লাসে গেছি যাওয়ার পর যে টিচার আমার একটু সহানুভূতি দিবে দেখাবে, এরকম কিছুই হয় না ক্লাসে। মানে আমি এতটুকুই বলতে চাই, শিক্ষামন্ত্রী বলছিল অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু এটা উনি কী করতেছে? এখানে কি বন্যা হচ্ছে না? ওনার কি এটা চোখে পড়তেছে না? অন্যান্য জেলা আজকে আমরা যে কোশ্চেনের পরীক্ষা দিছি, এই কোশ্চেনে কিন্তু চট্টগ্রাম বোর্ড অথবা যে 5টা ডিস্ট্রিক্ট অফ ওইগুলো পরীক্ষা দেবে না, বাট আমাদের এডমিশনের মধ্যে কিন্তু এই এইচএসসি রেজাল্টটা অ্যাড হবে। তাহলে কি আমরা ওদের থেকে পিছিয়ে থাকবো না? তাহলে কেন উনি এটা করতেছে? আমি একজন ছাত্রী অভিভাবক, আমার মেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিল। আমি পরীক্ষা আরম্ভ হওয়ার সময় ভাবতেই পারিনি কীভাবে ঢুকবে, যে কষ্টে আজকে এই ছাত্রীরা যেভাবে ঢুকলো, এটা একটা বিশাল অভিজ্ঞতা আমার ছাত্র জীবনে। আমিও ছাত্র ছিলাম, এর পরিস্থিতিতে পরীক্ষা বাংলাদেশে হয়েছে আমার কাছে মনে হয় না। পরীক্ষা হয়েছে আরও বড় পরিস্থিতি হয়েছে, কিন্তু পরীক্ষা বন্ধ ছিল, কিন্তু পরীক্ষা চালু হয়েছে, পরীক্ষা শিডিউল চেঞ্জ করা হয় নাই, পরীক্ষাটা কীভাবে দিল? তারপরেও আমি বলি যে সবাই পরীক্ষা দিছে ঠিক, তবে যে কষ্টে পরীক্ষা দিছে এভাবে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি সরকার বা আমার সিটি সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে, এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এমন কেন করতেছেন আপনি? আরেকটা কথা, ঠিক আছে, যাদের বাসায় পানি উঠছে, যাদের নিচতলা বাসা, তারা কিভাবে পড়তেছে? আমাদের তো সর্বক্ষণ একটা টেনশনে থাকা লাগতেছে, আমরা কিভাবে পড়তেছি? আমি বের হয়েছি প্রায় 40 মিনিট আগে, কিন্তু আমি এক্সাম হলে পৌঁছেছি 10 মিনিট পরে, কিন্তু এটার বিনিময়ে আমরা কি পাইতেছি? আমাদের রেজাল্ট কিন্তু সেই সবার মতনই কাউন্ট করা হবে, আমরা কিন্তু সবার মতনই আমরা এডমিশনে পিছিয়ে যাব। আমি গতকাল পর্যন্ত আমি ফেসবুকে অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম। প্রথমে আপনি খেয়াল করেন যে বাংলাদেশে প্রায় চট্টগ্রাম পরীক্ষাটা অফ করছে, কিন্তু উনি আমাদেরটা অফ করেন। আপনি যদি খেয়াল করে দেখবেন, টানা 6 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সাঙ্গু নদী, ডলু নদী এবং হাঙ্গর খালের পানি বিপদসীমার উপর দিয়া বইতেছে। বাঁধ ডিঙা লোকালয়ে ঢুকছে পানি। অন্তত 15টা উপজেলায় 4.5 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বিপর্যস্ত হয়েছে সাতকানিয়া। প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে গেছে, পানির নিচে চলে গেছে। প্রায় 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে আছে। 1983 সালের রেকর্ড ভেঙে 43 বছরের সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামও ডুবে গেছে। শহরে জলাবদ্ধতা আর গ্রামের বন্যা, একই আকাশ থেকে নামা একই বৃষ্টি, কিন্তু দুইটা আলাদা রোগ, আলাদা সমাধান। এই সাতকানিয়ার বন্যা স্থানীয়দের ভাষায় নতুন কিন্তু কিছু না। পাহাড়ে বৃষ্টি বেশি হইলেই সাঙ্গু নদী ফুলে ফেপা ওঠে, সাতকানিয়া ডুবে যায়। এটা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখতেছে, জানে, মানে সমস্যাটা প্রেডিক্টেবল, সবাই জানে এটা ঘটবে, ঘটতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি নাই। ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়, সেনা নামে, আগে কিছু করা হয় না।
ভালো একটা শরীর একটা নিবে সিদ্ধান্ত যেন আমাদের এবং শিক্ষার্থীদের উপকারে আসে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত সারা বাংলাদেশের এইচএসসি আলিম এবং তার সমমান পরীক্ষা যে হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হোক। শুধুমাত্র চট্টগ্রামের বিভাগের 5টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, শুধু এই 5টি জেলা দিলে হবে না, তার পাশাপাশি আপনার কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এরাও কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে। এবং সিলেটের যে পরিস্থিতি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, হালুয়াঘাট উপজেলা এবং শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং শহর এলাকার প্রতিটি সিটিতে বন্যার পরিস্থিতি খুবই খারাপ এবং পানি ঘরে উঠে গেছে। তো এই মুহূর্তে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে যাবে? নৌকা দিয়ে, নৌকা যদি ডুবে যায় তাদের মাল নিরাপত্তা কে দিবে? তারা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে সেটার দায়িত্ব থেকে শিক্ষামন্ত্রী নিতে পারবে বা সরকার নিতে পারবে? নিতে পারবে না। তো বন্যার যে পরিস্থিতি হচ্ছে, মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি ভেসে যাচ্ছে, পানির মানে আপনার পিশারি ভেসে যাচ্ছে, ব্যক্তিগত পুকুরের মাছ ভেসে যাচ্ছে, ঘরের মধ্যে হাঁটু পানি, বুক পানি, মানুষের খাবার নাই, দাবার নাই। ওই মুহূর্তে তাদের সন্তানকে পরীক্ষা দিতে দিবে? এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু নিরাপত্তার মধ্যে আপনারা মনে করছেন? তাই আমি প্রিয় দেশবাসী আপনাদের সকলকে সাপোর্ট চাচ্ছি, আপনারা লাইভটা শেয়ার দেবেন যেন প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়। এটা আমরা জোরালোভাবে অনুরোধ না, এটা আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কোনো পরীক্ষা হওয়ার কথা না বা হওয়া জরুরি না, হওয়া প্রয়োজন নাই। তাই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা স্থগিত করতে হবে এবং বন্যার পরিস্থিতি স্বাভাবিক আসলে আবার পরীক্ষার জন্য নতুন করে ডেট দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রিয় দর্শক, বিএনপির মধ্যে কিছু ফান্ডা বাহিনী আছে, ছান্দাবাজ 6 লাখ হয়ে গেছে, দখলদার বাহিনী 6 লাখ হয়ে গেছে। এদের বিরুদ্ধে নোয়াখালীর এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যথাযথ পদক্ষেপ নেওয়ায় জনাব মাহবুবউদ্দিন খোকনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিএনপি করি, বানুয়ার বিএনপি লোকেরা কিছু সন্ত্রাসী আসি আমার জায়গার মাঝে বেড়া দিছে, রাত 2টা বাজে দখল করে, রাতের 12টা বাজে আমি 3 দিন ঘুমাই না। বিএনপির লোকে বিএনপির ক্ষতি করতে আছে, রাত 3টা বাজে খালি জায়গা যত আছে সব বেড়া দিয়ে লাইছে। এখানে আসি বলছে, এখানে আসি বলছে দাকাদাকি করে, মারামারি করে। এবার কারা করছে আপনারা কি দেখছেন? পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু ভাই, দ্বিতীয় অবস্থানে ছিল ভূঁইয়াপাড়া মনিষণ ভূঁইয়া, উনিও বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর পরবর্তীতে ছিল যুব দলের সোহেল ভূঁইয়া, ভূঁইয়াপাড়ার, আর ছিল সাথে রুবেল ভূঁইয়া। এই 7 জন উপস্থিত ছিল, সাথে ওনাদের প্রায় 40-50 জন লোক। সরকারের যেখানে যেখানে বলা দরকার, মাননীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন এইসব অবৈধ দখলের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের নাম শুনেছি। এদের বিরুদ্ধে যেন দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য আমরা দলকে জানিয়েছি ইতিমধ্যে। আওয়ামী লীগ যে পরিবার, একটা লোক কিন্তু অ্যারেস্ট হয় নাই, তার পরিবারে সে সেভ করছে, সে পুলিশকেও সেভ করে নাই, জনগণকেও সেভ করে নাই। এদের মধ্যে একটা যুদ্ধ লাগাই দিয়ে তারা চলে গেছে। সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করলো কেন? তারা তখন ছাত্র জনতার পক্ষে নিয়ে আত্মসমর্পণ করতো বা তারা নীরবতা পালন করতো বা প্রয়োজনে চাকরি ছেড়ে দিত, এখন তো চাকরিটা পাইতো তারা, তা তো সেটা করে নাই। নির্বিচারে গুলি চালাইছে সাধারণ মানুষের উপরে, যার পরিণামে তারাও উগ্র ছিল, গরম ছিল, তারা পুলিশের উপরে অ্যাটাক করছে। এইভাবেই তো দুই পক্ষের লোক মারা গেছে। শেখ হাসিনার কাছে আপনার কোনো বার্তা থাকে, সেটা কি হবে? এখনো সময় আছে, দেশের মানুষের কাছে আপনি ক্ষমা চান। আজকে এত কিছু হয়েছে একমাত্র তার জন্য সেই দায়ী। তার বাবার যে একটা সুনাম ছিল সেটা নষ্ট করছে, তার বাবার মূর্তিগুলো মানুষ ভাঙচুর করছে তার ক্ষোভের কারণে। একটা দল এত জনপ্রিয় হইতে পারে না এই স্বাধীন বাংলাদেশে। তার মসজিদ কমিটি লাগবে, স্কুল কমিটি লাগবে, গ্রামের মেম্বার লাগবে, এলাকার একটা পাতি নেতা লাগবে, 300 আসনের পার্লামেন্টে তার লোক থাকবে। এত জনপ্রিয় দল পৃথিবীর ভিতরে আছে নাকি যে তার লোকই সারা বাংলাদেশে এক রাতে নির্বাচন করে সে নিজের মানে মনের মাধুরী মিশা সে সরকার গঠন করছে, যার পরিণত তার দেশ ছেড়া পালাইতে হয়েছে। এটা কোন বেগম খালেদা জিয়াকে কিন্তু অনেক অফার করা হয়েছিল, আপনি বিদেশ চলে যান, সর্বোচ্চ পৃথিবীর যে শান্তি তারে দেওয়ার কথা বলছে, সে তো সেটা নেয় নাই। আপনি রাজনীতি করবেন, জেল খাটতে পারবেন না, এটা তো হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে তো সর্বোচ্চ কিছু ত্যাগ করছে,
ত্যাগ করে সে যে কারাগারে তারা রাখছিল সেই কারাগারে আপনারা আমার রাখলো স্ট্রোক করে মারা যাব, যেখানে ভূতের রাজ্য কোনো মানুষ নাই, সে তো ভয় পায় নাই, সে তো পালায় যান, তিনি কেন পালায় গেল? তার ভিতরে ভয় ছিল, অন্যায়কারীর ভিতরে সবসময় ভয় থাকে, যার কারণে সে পালায় গেছে। তারপরেও কেন গ্রেপ্তার করেছে এখনো প্রশাসন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নাই। তো সকল সনাতনীকে বলবো যে অস্তিত্বর লড়াইয়ে আপনারা সংগ্রাম চালিয়ে যান। আমাদের বর্তমান দাবি হবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তি এবং হরিদাস বাবুর মুক্তি। যে হরিদাস বাবুর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, তথ্য নাই, তারপরেও প্রশাসন কোন সাহসে, প্রশাসন এত সাহস কই থেকে আসে? বাতিজার ভূত, তোর একটা কথা কই শোন, এটা তোদের অস্তিত্বের লড়াই না। তোরা যে ভারতীয়দের দালালি করো সেই অস্তিত্বের লড়াই তোদের হতে পারে, তবে হিন্দুদের অস্তিত্বের লড়াই না। কারণ বাংলাদেশের বুকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি আমরা। তোদের মতো যারা উগ্রবাদিতা করে, তোদের মতো যারা অন্য দেশের দালালি করে, তাদের জন্য এটা অস্তিত্বের লড়াই হতে পারে। সোচ্চার হইয়া দেখ, রাস্তায় নাইমা দেখ, পিছনে চামড়া থাকবো না একটারও, বইলা দিলাম। আর তুই কি কইলি যে এই হরিদাস পালের বিরুদ্ধে নাকি 1 টাকার কেলেঙ্কারিও পাই নাই, কোনো কিছু পাই নাই? এই হরিদাস পাল, চৈতালির মতো লোকেরা হচ্ছে ভারতীয় স্পষ্ট দালাল। এদের এটাই সবচেয়ে বড় অপরাধ। এরা ভারতের দালালি করে, বাংলাদেশে থেকে বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের পরে বাংলাদেশে অবস্থান করে এরা ভারতের তাবেদারি করে। এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না, যারা মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রশাসনকে। সেই সাথে আরো একটা কথা বলতে চাই, শুধুমাত্র এই হরিদাস পাল না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে হিন্দুদের বাড়িতে বাড়িতে অভিযান চালাতে হবে। কথাটা কেন বললাম জানেন? বাংলাদেশের হিন্দুদের বাড়িতে ও মন্দিরগুলোতে যদি চিরুনি অভিযান চালানো হয়, অসংখ্য মুসলিম মেয়ে উদ্ধার হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিদিনে কোথাও না কোথাও মুসলিম নারীরা নিখোঁজ হয়ে যাচ্ছে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কালীবাড়ি সংলগ্ন উদয় শঙ্করের বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মুসলিম অজ্ঞান নারীকে উদ্ধার করেছে পুলিশ। তারপরে বাংলাদেশ প্রশাসন হিন্দু বাগোয়া জঙ্গি সদস্যদের গ্রেফতার করেছে। মনে রাখবেন, এদেরকে এক কথায় এসব হিন্দু উগ্রবাদীদেরকে কোনোভাবে মাথা নাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, এগুলা প্রতিবেশী দেশের ইশারায় হচ্ছে। তারা প্রতিবেশীদের দালালি করতেছে বাংলাদেশে, বাংলাদেশটাকে অস্থিতিশীল করতেছে। যারা উগ্রবাদিতা করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। সেই সাথে দেখুন, এই যে গতকালকের নিউজ, এটা বেশি আগের না, গতকালকে রাজশাহীর চারঘাটে 7 বছরের এক মুসলিম শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে এই হিন্দু যুবক জয়চন্দ্র দাস সেই শিশুকে দর্শন করে। এগুলার প্রতিবাদ হয় না কেন? মুসলমানরা যদি কোনো হিন্দু মেয়েকে দর্শন করত, কোনো হিন্দু শিশুকে দর্শন করত, তাহলে ফলাও করে প্রচার করা হতো। কিন্তু দর্শন করা হয়েছে একটা মুসলিম ঘরের শিশুকে, একটা হিন্দু যুবক, তাই এগুলো ফলাও করে প্রচার করা হয় না। তাই আবারও বলি, চিরুনি অভিযান চালানো হোক, এবং কি যারা অপরাধের সাথে জড়িত থাকবে প্রত্যেককেই কঠোর থেকে কঠোর শাস্তির সম্মুখীন করতে হবে। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, মাথা নাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সবাইকে জানিয়ে দিবেন একটাই বিষয়, হরিদাস পাল গ্রেফতার হয়েছে, এবার চৈতালি মুখার্জি বাকি আছে, তাকেও গ্রেফতার করতে হবে। যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করতে হবে। স্লোগান শুধু একটাই, আমার সোনার বাংলায় ভারতের দালালের কোনো ঠাঁই নাই, আমার সোনার বাংলায় কোনো উগ্রবাদিতার ঠাঁই নাই।